গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে আমি শুরু করতে চলেছি স্কুল সার্ভিস কমিশনে যেহেতু তোমাদের বলেছে যে হ্যাঁ এসএসসি পরীক্ষা হবে, আমরা এটা জানি যে আমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে, এসএলএসটি পরীক্ষা হবে, সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই এসএলএসটি পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি হবে। দেখো 31শে মে বলেছিল, কিন্তু শোনা যাচ্ছে যে 20 তারিখের মধ্যে নোটিফিকেশান আসতে চলেছে। এই 20শে মে মানে মে মাসের 20 তারিখ। এবার দেখো তার জন্য তো তোমাদের জোর কদমে প্রস্তুতি শুরু করে দিতে হবে। আমি যে দ্বিতীয় ভাষা বাংলা আছে সেখান থেকে আমি সাহিত্য সঞ্চয়ন, যেটা নবম শ্রেণীর, সেখান থেকে আমি তোমাদের বাংলার ইতিহাস আজকে আলোচনা করছি। দেখো বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন, আমরা জানি বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস 1848 সালে প্রকাশিত হয়েছিল। এটা একটা প্রবন্ধ ছিল যেটা 1848 সালে প্রকাশিত হয়েছিল, এবং এই প্রবন্ধ জন ক্লার্ক মার্সম্যানের দ্য হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের বাংলা অনুবাদ হচ্ছে বাংলার ইতিহাস, মানে মার্সম্যানের লেখা দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তো সেই গ্রন্থের বাংলা অনুবাদ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন বাংলা অনুবাদ। এবং এটাও একটা প্রশ্ন যে বাংলার ইতিহাস অনুবাদ মূলক সাহিত্য, এটা মনে রাখতে হবে। এটা যেটা করেছিলেন তিনি কে করেছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কার করেছিলেন মানে কোন ইংরাজি প্রবন্ধ থেকে করেছিলেন? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল থেকে করেছিলেন এই গ্রন্থের অনুবাদ, বাংলা অনুবাদ। আর 1848 সালে বাংলার ইতিহাস প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। দেখো বেলা 5টার সময় আমি এবার শুরু করছি। বেলা 5টার সময় সিরাজউদ্দৌলা চৌপলা চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে ইউরোপীয়রা তাহার সম্মুখে নীত হইল। হলওয়েল সাহেবের 2 হস্ত বদ্ধ ছিল। নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিয়া তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন যে তোমার একটি কেশও স্পৃষ্ট হইবেক না। অনন্তর বিস্ময় প্রকাশ পূর্বক কহিলেন, এত অল্প সংখ্যক ব্যক্তি কীরূপে 400 গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল। পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া তিনি কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন। কৃষ্ণদাস ছিল তার মানে আমি পরে বলে দিচ্ছি কৃষ্ণদাস কে ছিল। কৃষ্ণদাস যখন এলো, নবাব যে ইংরেজদিগকে আক্রমণ করেন, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া তাহার এক প্রধান কারণ। তাহাতে সকলে অনুমান করিয়াছিল যে তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন, কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন। দেখো বেলা 5টা, এখান থেকেই প্রথমেই প্রশ্ন যে সিরাজউদ্দৌলা কখন চৌপলায় কিসে চড়ে এসেছিল দুর্গের মধ্যে? সিরাজউদ্দৌলা কিসে চড়ে এলো? উত্তর হবে চৌপালা। চৌপালা মানে হচ্ছে 4টে পা আছে যা চৌপালা, এবং চৌপালায় চড়ে এখানে কিন্তু আমাদের হাতির কথাই বলা হয়ে থাকে। এলো দুর্গ মধ্যে, এবং কটার সময়? বেলা 5টার সময়। এবার দেখো ইউরোপীয়রা তাহার সম্মুখে উপনীত হলো। হলওয়েল সাহেব, এখানে ইউরোপীয়দের মধ্যে কোন সাহেবের কথা আছে? হলওয়েল সাহেবের কথা আছে। এই 2 হস্ত বদ্ধ ছিল, মানে হলওয়েল সাহেবকে আটক করে রাখা হয়েছে। নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিয়া তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করল যে তোমার একটা কেশও পৃষ্ঠ হইবেক না, তোমার একটা চুলেও কেশ স্পর্শ করতে পারবে না। অনন্তর বিস্ময় প্রকাশপূর্বক তিনি বললেন যে এত অল্প সংখ্যক ব্যক্তি কীরূপে 400 গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল। মানে এত অল্প সংখ্যক যে সেনারা ছিল, কিভাবে মানে এত অল্প সংখ্যক লোক ছিল, তারা কিভাবে 400 সেনার সাথে যুদ্ধ করলো এতক্ষণ ধরে? কতজন সেনা ছিল যদি প্রশ্ন আসে? 400 সেনা। আচ্ছা, এবার দেখো পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া তিনি কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন। নবাব যে ইংরেজদিগকে আক্রমণ করেন, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া তাহার এক প্রধান কারণ ছিল। তাহাতে সকলে অনুমান করিয়াছিল তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন। তিনি বলছে, এখানে বলা হচ্ছে কৃষ্ণদাসকে গুরুতর দণ্ড দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন। সেটা না করে তাকে পুরস্কার প্রদান করা হলো। বেলা 6-7 ঘন্টার সময়, মানে যখন বেলা 6-7টা বাজে, তখন সেনাপতি মানিকচাঁদের হস্তে দুর্গ সমর্পণ করিয়া শিবিরে গমন করিলেন। সমুদয় 146 জন ইউরোপীয় বন্দী ছিল। তখন কতজন বন্দী ছিল যদি আসে প্রশ্ন হবে? 146 জন বন্দী ছিল, ইউরোপীয় বন্দী ছিল।
সেনাপতি সে রাত্রি তাহাদিগকে যেখানে রাখিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন এমন স্থানের অনুসন্ধান করিতে লাগিলেন। তৎকালে দুর্গের মধ্যে দীর্ঘে 12 হাত, প্রস্থে 9 হাত, মানে দৈর্ঘ্যে ছিল 12 হাত, প্রস্থে ছিল 9 হাত, এরূপ এক গৃহ ছিল। বায়ু সঞ্চারের নিমিত্ত ওই গৃহের এক এক দিকে এক মাত্র গবাক্ষ থাকে। হ্যাঁ, গবাক্ষ অর্থে জানালা। তো ইংরেজরা কলহকারী দুর্বৃত্ত সৈনিক দিগকে ওই গৃহে রুদ্ধ করিয়া রাখিতেন। নবাবের সেনাপতি দারুণ গ্রীষ্মকালে সমস্ত ইউরোপীয় বন্দীদিগকে ওই ক্ষুদ্র গৃহে নিক্ষিপ্ত করিলেন। তো সকল ইউরোপীয় বন্দীদেরকে ওই ক্ষুদ্র একটা ছোট্ট গৃহে নবাবের সেনাপতিরা ওখানেই কিন্তু তাদেরকে নিক্ষিপ্ত করলেন, থাকতে বললেন। তো সেই রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না। বন্দীরা অতি তড়ার অর্থে খুব তাড়াতাড়ি শীঘ্র ঘোরতর পিপাসায় কাতর হইল। তাহারা রক্ষক দিগের নিকট বারংবার প্রার্থনা করিয়া যে জল পাইলে তাহাতে কেবল তাহাদিগকে ক্ষিপ্ত প্রায় করিল। প্রত্যেক ব্যক্তি সম্মুখরূপে নিঃশ্বাস আকর্ষণ করিবার আশায় গবাক্ষের নিকটে যাইবার নিমিত্ত অর্থে হলো জন্য, গবাক্ষ অর্থে ওই জানালার একটা গবাক্ষ ছিল, তার কাছে যাওয়ার জন্য বিবাদ করিতে লাগিল এবং যন্ত্রণায় অস্থির হইয়া রক্ষীদিগের নিকট প্রার্থনা করিতে লাগিল, তোমরা গুলি করিয়া আমাদের এই দুঃসহ যন্ত্রণার অবসান করো, গুলি করে তোমরা এই দুঃসহ যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও। একজন করিয়া ক্রমে অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতল স্থায়ী হইল। পঞ্চত্ব অর্থে মারা গেল, পঞ্চত্ব প্রাপ্তি হলো মানে মারা গেল, ভূতলে গড়িয়ে পড়ল। অবশিষ্ট ব্যক্তিরা সব রাশির উপর দাঁড়াইয়া নিঃশ্বাস আকর্ষণের অনেক স্থান পাইল এবং তাহাতেই কয়েকজন জীবিত থাকিল। তো তারা কি করলো, নিঃশ্বাস আকর্ষণ করার জন্য স্থান পেল এবং কয়েকজন, মানে তারা নিঃশ্বাস বলতে শ্বাস প্রশ্বাস নিতে পারলো এবং তারা কয়েকজন জীবিত ছিল। পরদিন প্রাতঃকালে ওই গৃহের দ্বার উদ্ঘাটিত করিলে দৃষ্ট হইল যে 146 মধ্যে 23 জন মাত্র জীবিত আছে। 146 জন ছিল, তার মধ্যে 23 জন মাত্র জীবিত ছিল, বাকি সব মৃত। অন্ধকূপ হত্যা নামে যে অতি ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে সে হলো এই। এবার এমন প্রশ্ন এসে থাকে বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে বাংলার ইতিহাস এই প্রবন্ধটির বিষয়বস্তু কি ছিল? উত্তর হবে অন্ধকূপ হত্যা, আর কিছু না। অন্ধকূপ হত্যা নামে যে অতি ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে সে হলো এই হত্যার নিমিত্ত সিরাজউদ্দৌলার কলিকাতা আক্রমণ শুনিতে এত ভয়ানক হইয়া রহিয়াছে উক্ত ঘোরতর অত্যাচার প্রযুক্তই। এই বৃত্তান্ত লোকের অন্তঃকরণে অদ্যাপি দেদীপ্যমান আছে এবং সিরাজউদ্দৌলাও নৃশংস রাক্ষস বলিয়া প্রসিদ্ধ হইয়াছেন। রাক্ষস বলছে সিরাজউদ্দৌলাকে, সকলে বা রাক্ষস বলছে, মেরে ফেলছে আমাদের, কিন্তু তিনি পরদিন প্রাতঃকাল পর্যন্ত এই ব্যাপারের বিন্দু বিসর্গ জানিতেন না। সেই রাত্রিতে সেনাপতি মানিকচাঁদের হস্তে, সেনাপতির নাম ছিল মানিকচাঁদ, তার হাতে দুর্গের ভার অর্পিত ছিল, মানে মানিকচাঁদের হাতে দুর্গের ভার অর্পণ করলেন এবং অতএব তিনি সমস্ত দোষের ভাগী, মানে দুর্গে যাবতীয় যা কিছু ঘটেছে সে সব কিছুর জন্য এই মানিকচাঁদ দায়ী। মানিকচাঁদ ছিল সেনাপতি, সিরাজের সেনাপতি। 21শে জুন প্রাতঃকালে এই নিদারুণ ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে তিনি অতিশয় অনবধান প্রদর্শন করিলেন। মানে কর্ণগোচর নবাবের কখন কর্ণগোচর হলো না, পরের দিন মানে সকালবেলা, প্রাতঃকাল অর্থে ভোর বা সকাল। তো 21শে জুন, প্রাতঃ অর্থে সকাল, হ্যাঁ, তো সকালবেলা 21শে জুন তারিখ এখানে উল্লেখ করা আছে যে 21শে জুন প্রাতঃকালে এই নিদারুণ ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে তিনি অতিশয় অনবধান প্রদর্শন করিলেন। অন্ধকূপে রুদ্ধ হওয়া যে কয় ব্যক্তি জীবিত থাকে, হলওয়েল সাহেব তাহাদের মধ্যে একজন ছিলেন। যে কজন, যে 23 জন জীবিত ছিল তার মধ্যে হলওয়েল সাহেব ছিলেন একজন। নবাব তাহাকে আহ্বান করিয়া ধনাগার দেখাইয়া দিতে কহিলেন, তিনি দেখাইয়া দিলেন, কিন্তু ধনাগারের মধ্যে 50 সহস্রের অধিক টাকা পাওয়া গেল না। ধনাগারে ছিল 50 সহস্র, কত ছিল যদি প্রশ্ন আসে, 50 সহস্র, 500 টাকা। 50 সহস্র অর্থে এখানে কিন্তু শত মানে হচ্ছে এখানে শত মানে 100, সহস্র বলা হচ্ছে, মানে 50 সহস্র টাকা, এইটাই উত্তর হবে। 50 সহস্র টাকা কিন্তু ছিল।
দেখো, সিরাজউদ্দৌলা 9 দিবস কলকাতার সান্নিধ্যে থাকলেন। সেইটাও একটা বড় প্রশ্ন যে সিরাজউদ্দৌলা কলকাতার সান্নিধ্যে কতদিন ছিলেন। উত্তর হবে 9 দিবস, 9 দিন ছিলেন। দিয়ে দিল 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। উত্তর হবে 9 দিন। অনন্তর কলিকাতার নাম আলীনগর রাখিয়া মুর্শিদাবাদ প্রস্থান করিলেন। তাহলে সিরাজউদ্দৌলা কলকাতার নাম রেখে আলীনগর রেখেছিলেন, এটা প্রশ্ন আসে। সিরাজউদ্দৌলা হবে উত্তর। আর সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রেখেছিলেন? উত্তর হবে আলীনগর। মুর্শিদাবাদ প্রস্থান করলেন, চলে গেলেন। 2রা জুলাই গঙ্গা পার হইয়া তিনি হুগলিতে উত্তীর্ণ হইলেন। 2রা জুলাই তিনি গঙ্গা পার হয়ে হুগলিতে এলেন এবং লোক দ্বারা ওলন্দাজ ও ফরাসিদিগের নিকট কিছু কিছু টাকা চাহিয়া পাঠাইলেন। তিনি তাহাদিগকে এই বলিয়া ভয় প্রদর্শন করিলেন, যদি অস্বীকার করো তোমাদেরও ইংরেজদের মতো দুরবস্থা করিব। বলছে যদি তুমি অস্বীকার করো তাহলেও কিন্তু তোমাদেরকে ইংরেজদের মতো দুরবস্থা করব। তাহাতে ওলন্দাজরা 4.5 লক্ষ আর ফরাসিরা 3.5 লক্ষ টাকা দিয়া পরিত্রাণ পাইলেন। তাহলে ওলন্দাজরা কত টাকা দিয়েছিল? 4.5 লক্ষ টাকা এবং ফরাসিরা দিয়েছিল 3.5 লক্ষ টাকা। যে বৎসর কলিকাতা পরাজিত হইল এবং ইংরেজরা বাংলা হইতে দূরীকৃত হইলেন, সেই বৎসর অর্থাৎ 1756 খ্রিস্টাব্দে দিনামানেরা এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করিলেন। তাহলে কোন বছর, যদি প্রশ্ন আসে কোন বছর দিনামানেরা এসেছিল এবং তারা শ্রীরামপুরে নগর স্থাপন করেছিল, উত্তর হবে 1756 খ্রিস্টাব্দে। আর এই তো একটা খ্রিস্টাব্দ নিয়ে প্রশ্ন আসে, আবার এমনও আসে যে দিনামানেরা এসেছিল 1756, কারা এসেছিল? উত্তর হবে দিনামানেরা। এটা আর একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তারা দিনামানেরা এসে কোথায় তাদের নগর সংস্থাপিত করেছিল? উত্তর হবে শ্রীরামপুর। সিরাজউদ্দৌলা জয়লাভে প্রফুল্ল হইয়া পূর্ণিয়ার অধিপতি পিতৃব্যপুত্র শকটজঙ্গকে আক্রমণ করা স্থির করিলেন। বিবাদ উত্থাপন করিবার নিমিত্ত আপন এক ভৃত্যকে ওই প্রদেশের ফৌজদার নিযুক্ত করিয়া পিতৃব্যপুত্রকে এই আজ্ঞাপত্র লিখিলেন। মানে সিরাজউদ্দৌলা জয়লাভে প্রফুল্ল লাভ করলো, জয় পেল। পূর্ণিয়ার অধিপতি ছিল কে? পূর্ণিয়ার অধিপতি পিতৃব্যপুত্র শকটজঙ্গকে সে আক্রমণ করলো এবং বিবাদ উত্থাপন করার জন্য আপন এক ভৃত্যকে ওই প্রদেশের ফৌজদার নিযুক্ত করে পিতৃব্যপুত্রকে এই আজ্ঞাপত্র লিখলেন। তুমি অবিলম্বে ইহার হস্তে সমস্ত বিষয়ের ভার দিবে। ওই উদ্ধত যুবা পত্র পাঠে ক্রোধান্ধ এবং ক্রোধে অন্ধ হয়ে যাওয়া ও ক্ষিপ্তপ্রায় হইয়া উত্তর লিখিলেন, আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি, দিল্লি হইতে সনন্দ পাইয়াছি, অতএব আজ্ঞা করিতেছি তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে চলিয়া যাও। এই উত্তর পাইয়া সিরাজউদ্দৌলা ক্রোধে অধৈর্য হইলেন এবং অতি ত্বরায় খুব শীঘ্র সৈন্য সংগ্রহ করিয়া পূর্ণিয়া যাত্রা করিলেন। শকটজঙ্গ এই সংবাদ পাইয়া সৈন্য লইয়া তদভিমুখে আগমন করিতে লাগলেন, কিন্তু শকটজঙ্গ নিজে যুদ্ধের কিছুই জানিতেন না এবং কাহারও পরামর্শ শুনিতেন না। তাহার সেনাপতিরা সৈন্য সহিত এক দৃঢ় স্থানে উপস্থিত হইল। ওই স্থানের সম্মুখে জলা পার হইয়া নিমিত্তর মধ্যে এক মাত্র সেতু ছিল। সৈন্য সকল সেই স্থানে শিবির সন্নিবেশিত করিল, কিন্তু তদীয় সৈন্য মধ্যে এক ব্যক্তি উপযুক্ত সেনাপতি পার্টি ছিল না। প্রত্যেক সেনাপতি আপন আপন সুবিধা অনুসারে পৃথক পৃথক স্থানে সেনাপতি নিবেশিত করিলেন। সিরাজউদ্দৌলার সৈন্য ওই জলার সম্মুখে উপস্থিত হইয়া শকটজঙ্গের সৈন্যের উপর গোলা চালাইতে লাগিল। বড় বড় কামানের গোলাতে তদীয় সৈন্য ছিন্ন ভিন্ন হইলে তিনি নিতান্ত উন্মত্তের ন্যায় স্বীয় অশ্বারোহীদিগকে জলা পার হইয়া বিপক্ষ সৈন্য আক্রমণ করিতে আজ্ঞা দিলেন। তাহারা অতি কষ্টে কর্দম পার হইয়া শুষ্ক স্থানে উপস্থিত হইবা মাত্র সিরাজউদ্দৌলার সৈন্য অতি ভয়ানক রূপে তাহাদিগকে আক্রমণ করিল। মানে সিরাজউদ্দৌলার সৈন্য তাদেরকে ভয়ানক রূপে আক্রমণ করল। ঘোরতর যুদ্ধ হইতেছে, এমন সময় শকটজঙ্গ স্বীয় শিবিরে প্রবেশ করিলেন এবং অত্যধিক সুরাপান করিয়া এমন মত্ত হইলেন যে আর সোজা হইয়া বসিতে পারেন না। তাহার সেনাপতিরা আসিয়া তাহাকে রণস্থলে উপস্থিত থাকিবার নিমিত্ত অতিশয় অনুরোধ করিতে লাগিলেন যে পরিশেষে ধরিয়া থাকিবার নিমিত্ত এক ভৃত্য সমেত তাহাকে হস্তিতে আরোহণ করহিয়া জলেরই উপরি মানে জলের যে প্রান্তভাগে উপস্থিত করলেন। তথায় উপস্থিত হইবা মাত্র শত্রুপক্ষ হইতে এক গোলা আসিয়া তাহার কপালে লাগিল। তিনি তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইলেন। যখন গোলাটা সঙ্গে সঙ্গে লাগলো তিনি মারা গেলেন। মোহনলাল সৈন্যরা তাহাকে প্রাণত্যাগ করিতে দেখিয়া শ্রেণীভঙ্গপূর্বক
পলায়ন করিল। 2 দিবস পরে নবাবের সেনাপতি মোহনলাল, নবাবের সেনাপতির আরেক সেনাপতির নাম হলো মোহনলাল, সেই মোহনলাল পূর্ণিয়া অধিকার করলেন। তাহলে পূর্ণিয়াকে অধিকার করেছিল নবাবের সেনাপতি মোহনলাল, এবং তথাকার ধনাগারে প্রাপ্ত ন্যূনাধিক 90 লক্ষ টাকা, মানে ধনাগারে প্রাপ্ত ন্যূনাধিক কত ছিল, 90 লক্ষ, 9 লক্ষ টাকা ও শওকত জঙ্গের যাবতীয় অন্তঃপুরিকাগণ মুর্শিদাবাদে পাঠাইয়া দিলেন। অন্তঃপুরিকাগণ যারা ছিল শওকত জঙ্গে, তাদেরকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিলেন। এই যে বাঙ্গালার ইতিহাস, মানে চলছে, যুদ্ধ চলছে, সেই যুদ্ধ চলার সময়ে সিরাজের সাথে শওকত জঙ্গের যে লড়াই, যে যুদ্ধ, সেই সময়ের এই প্রেক্ষাপটে উনি এইটা মানে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল মার্সম্যানের সেইটা বাংলা অনুবাদ করেছিলেন এই বাঙ্গালার ইতিহাস নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সিরাজউদ্দৌলা এবং শওকত জঙ্গের যে যুদ্ধটা, সেটাই এখানে দেখানো হয়েছে। কখন, কোথায়, কিভাবে সিরাজউদ্দৌলা কাদের আটক করে রেখেছিল, কেন আটক করে রেখেছিল, কি কারণে, অন্ধকূপ হত্যা কী, এবং এই বিষয়বস্তুটাই হচ্ছে অন্ধকূপ হত্যা। অন্ধকূপের মধ্যে তাদেরকে আটকে রেখে হত্যা করা হয়েছিল, এই হচ্ছে বিষয়। এবং এটা হলো সংক্ষেপিত ও সম্পাদিত। এই যে আমি তোমাদের গল্পটা পড়ালাম, গদ্যটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসবে, স্কুল সার্ভিস কমিশনে ছোট ছোট প্রশ্ন এসে থাকে। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয়নি। তোমরা ভেতর থেকে যে প্রশ্নগুলো আসবে আমি কিন্তু বলেছি, আলোচনা করে দিয়েছি। তোমরা কিন্তু এর বাইরে কোনো তো প্রশ্ন আসার কথা নয়। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর অবশ্যই বেল আইকন দিয়ে রাখো। পরের ভিডিওটা আসবে যখন, তোমরা কিন্তু বেল আইকনটা অবশ্যই দেবে। যখন লাইভ ক্লাস, যদি কোনো দিনও লাইভ ক্লাস হয়, তখনের জন্যও কিন্তু বেল আইকনটা খুব জরুরি। সেই কারণে তোমরা কিন্তু বেল আইকনটা দিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসের অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ সো মাচ।